বিভিন্ন যে তথ্যগুলো সবাই মিলে দিলেন তাতে কোটা সম্পর্কে সারা পৃথিবীতে কোটার অবস্থা এটা খুব পরিষ্কার হয়েছে। আমি ভাবছিলাম কোটা নিয়ে যে বাংলাদেশ তো হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এবং এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোটা না বলে যেটা আপনারা বলছেন যে অগ্রাধিকার প্রেফারেন্স কাদের হওয়া উচিত, এবং সেই হিসাবেই কিন্তু যেটা তথ্যাদি পেয়েছি আমরা সেই মুক্তিযুদ্ধের পরে যে এগুলো এসছে সংখ্যাগুলো, তারপরে কমতে কমতে শেষ পর্যন্ত 56 ভাগে এসছে। তারপরে এখন এই যে কোটার আন্দোলন যে শুরু হয়েছে সেটাও একটু আমি দেখেছি। আমার ছেলে দেখলাম আমাকে একটা পাঠিয়েছে আর্টিকেল, তার সেই 13 সালে লেখা, যেটা মানে সে ছাপায়ও নেই, লিখেছে এবং সেখানে দেখিয়েছে যে এই কোটাটার যারা শুরু করেছিল তাদের পরিচয়টা কি, এবং সেই পরিচয় তো মানে খুবই মারাত্মক। এরাই ছিল স্বাধীনতা বিরোধী, প্রধানত জামাত, শিবির এবং এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল বিএনপি, এবং এরা এগুলো শুরু করে। কিন্তু তারপরে এই কোটার আন্দোলনটা পরে আমরা দেখলাম ধারাবাহিকভাবে 18 সালে যেটাকে বলা হচ্ছে একটা নির্বাহী আদেশে এটা সব বাতিল করে দেওয়া হলো, এবং এখানেই আমরা প্রবল একটা ধাক্কা খেলাম। মাঝখানে একটু কথা বলি, আমার অনেক পরিচয় আপনারা দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কিন্তু আমি খুব খুশি হয়েছি আমি যে একজন মুক্তিযোদ্ধাই পরিচয়টা আমাকে দিয়েছেন, এবং আমি এটা আমাদের যে রাস্তায় আজকে যে আমাদের ছাত্র ছাত্রী, তরুণ তরুণী এবং সেই যুবক যুব নারী তোমরা যারা আছো তাদের উদ্দেশ্যে আমি তোমার কথাগুলো বলছি। আমি কিন্তু 71 সালেই শুধু মুক্তিযোদ্ধা নই, আমি 90 সালে মুক্তিযোদ্ধা সেই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। আমি 2007 সালে আমি মুক্তিযোদ্ধা, এবং আমি জেল খেটেছি, এবং আমি তোমাদের জন্য জেল খেটেছি, ছাত্রছাত্রী বিপন্ন ছাত্রছাত্রীদের পাশে সব সময় আমি দাঁড়িয়েছি। এবং যখনই এই তারুণ্যের উপর ভর করে তোমরা আসো এবং তোমরা বুঝে আসো না বুঝে আসো, তখনই আমি তোমাদের সাথে একটা নৈকট্য বোধ করি, এবং সেই জন্য মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। এবং এখনো এই বয়সে, আমার বয়স 75, এবং এখনো কিন্তু আমি নিজেকে একজন মুক্তিযোদ্ধাই মনে করি। আমি তোমাদের ভেবে দেখতে বলি যে এখানে যে আলোচনাগুলি হয়েছে সেগুলি তোমরা শুনেছ, এবং আমাদের এই বাংলাদেশে, আমাদের যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা হয়ে গেল, তোমরা কি জানো? তোমরা তো অনেক সময় বলো যে না আমরা তো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নই, কিন্তু তোমরা মাথার মধ্যে তোমাদের সেই স্বাধীনতার পতাকাটাকে বেঁধেছ। তোমরা কি জানো যে তোমরা কি বলতে পারবে কারা মুক্তিযোদ্ধা? এবং বাংলাদেশের সত্যিকার মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের গ্রামের একেবারে যে কৃষক, নিম্ন শ্রেণী, তারা হচ্ছে প্রধানত মুক্তিযোদ্ধা। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে 1,45,000 ধরনের মুক্তিযোদ্ধা যারা ট্রানজিট ক্যাম্পগুলোতে ছিল, তাদের হাতে কিন্তু এই প্রথমবারের মতো সেই মানুষের হাতে অস্ত্র গিয়েছিল। কিন্তু এটা পরিতাপের কথা যে তাদের অস্ত্র ছেড়ে দিয়ে তাদের চলে যেতে হয়েছিল, এবং তারপরে মুক্তিযোদ্ধাদের কোনো পদায়ন হয় নাই, কোনো ক্ষমতায়ন হয় নাই। এবং এই যে বাংলাদেশ আজকে প্রাচুর্যের বাংলাদেশ, সে খুবই কম সামান্যতম সেই সুবিধাগুলো কিন্তু তাদের দ্বারে পৌঁছে। কারণ আমাকে ইন্টারাপ্ট করবেন না প্লিজ। তারপরে তোমরা একটু ভেবে দেখো, তোমরা বলছো এখন যে 5% কোটা রাখলেই হবে। আচ্ছা আমি তোমাদের বলি, তোমাদের এই অধিকারটুকু কে দিয়েছে? ছাত্রছাত্রী। তোমরা কি জানো কোটা সম্পর্কে? তোমাদের 5% হবে না কত পার্সেন্ট হবে এটা কি তোমরা নির্ধারণ করবে? এবং এখানে আমরা তো জানি, আমি তোমাদের দেখে দুঃখ হয়, আমি যখন দেখি আমাদের কত মেয়েরা, আমাদের কিশোরীরা এবং যুব নারীরা তোমরা রাস্তায় নেমে এসেছো। তোমরা কি আজকে শোনো নাই যে এই কোটা যে একটা নির্বাহী আদেশ, যেটাকে আমি অত্যন্ত খুবই পরিতাপের সাথে আমি বলতে চাই, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একটা খুবই ভুল সিদ্ধান্ত। এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে এই যে নারী কোটার অবস্থাটা আমরা দেখেছি। এবং আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে তোমরা সেগুলি ভাবো না? তোমরা কি এই কথা বিবেচনা করেছো কখনো যে তোমাদের বাসায় যে গৃহকর্মীরা আছে, তারা কাজ করে একটু পয়সা জমিয়ে তাদের ছেলে মেয়েদের পড়ায়, তাদের কোটার প্রয়োজন আছে কিনা? যে মুক্তিযোদ্ধা আর কতদিন পরে কয়জন বাঁচবে? তারা তো বেশিরভাগ মরেই গেছে, এবং তাদের সন্তান সন্ততি কিন্তু সেইভাবে কিছুই পায় নাই, কোথাও আসতেও পারে নাই। আছে তোমরা গিয়ে বিদ্রোহ করো নাতিপতি, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। তোমরা এগুলি খবর নাও, তাদের অবস্থা একটু দেখো। এবং এইবার আমি একটা কথা বলবো, মাজেদা বেগম, আমি আমাদের ইউনিয়ন, আমাদের পূর্ব থানার একটা গ্রামে, সে তার বাবাকে নিয়ে এলো, এবং তার বাবা শামসুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা,
কিন্তু মুক্তিযোদ্ধার নানা কারণে সেই মুক্তিযোদ্ধার গ্যাজেটভুক্ত সে হয় নাই। এবং তার মেয়ে মাজেদা বেগম, 3টি মেয়ে, একজন ঢাকায় কাজ করে গৃহকর্মী হিসাবে, এবং এই মাজেদা বেগম সে অত্যন্ত দরিদ্র, আরেকজনও দরিদ্র। সে কি করেছে, এই হচ্ছে বীর নারী। সে একদিন ফজরের নামাজের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে একটা নাম্বার আছে, এবং সেই নাম্বারে সে ফোন করেছে, এবং সে অবাক হয়ে দেখলো যে সেই নাম্বার আমাদের প্রধানমন্ত্রী ধরেছেন, এবং ধরে তারপর শুনেছেন তার কথা, এবং বলেছেন যে এটা সময় লাগবে কিন্তু অবশ্যই হবে, কিন্তু তার আগে তিনি তার জন্য 5,000 টাকা ব্যবস্থা করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, এবং সেটা পেয়েছে। এবং তারপরে যে সংগ্রামে বীর নারী মাজেদার এখনো শেষ হয় নাই। শেষ পর্যন্ত কিন্তু আমি এটাতে যুক্ত হয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, সেই এবং সেখানে তার যুদ্ধ কিন্তু শেষ হচ্ছে না, থেমে যাচ্ছে না। এটা শুধু মাজেদার গল্প নয়, এটা হলো বাংলাদেশের অধিকাংশ দরিদ্র ছিন্নমূল মুক্তিযোদ্ধাদের করুণ ইতিহাস। তোমরা সেগুলো জানো। এবং আমি এবার তোমাদের বলবো, ভালো যেটা লেগেছে তোমাদের, এই তো তোমাদের ব্যারিকেড দিয়েছে পুলিশ, এবং সেখানে তোমরা এগিয়ে আসছো, এবং সেখানে খুবই উত্তেজনাপূর্ণ, সেই 71 থেকে শুরু করে সবাই আছে, এবং সবাই ভাবছে যে কখন কি জানি হয়ে যায়। কিন্তু আমি দেখছিলাম একদিকে পুলিশ আছে, হেলমেট আছে, বর্ম আছে, তাদের সেই জলকামান আছে, এবং রায়ট কার আছে, কিন্তু তোমরা এগিয়ে আসছো, এবং তোমরা তো তরুণ, তোমরা এগিয়ে আসছো। কিন্তু সেখানে যেটা দেখলাম, যেটাতে আমি খুব খুশি হয়েছি, কেউ পুলিশের উপর আক্রমণ করে নাই, পুলিশও তোমাদের উপর আক্রমণ করে নাই। এবং তখনই আমি এটা মনে হলো, এই ছাত্রছাত্রী তোমরা এইখানে একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছ। একটা জিনিস ভেবে রাখো, এই বাংলাদেশ হওয়ার কারণে আজকে আমাদের এই বাংলাদেশ, সারা পৃথিবীতে আমাদের যে অবস্থা ছিল, আজকে কোথায় চলে গেছে সেই বাংলাদেশ। সেই বাংলাদেশকে তোমরা একটা এই ধরনের, যেমন ধরো সেখানেই যদি কোনো একটা গোলযোগ হয়ে যেত কোনোভাবে, সেখানে আমি দেখেছি সেই যে পুলিশ রায়ট কার, সেখানে তোমরা উঠে পড়েছো, সেখানে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছ। কিন্তু তারপরেও আমি তোমাদের ভেবে দেখতে বলবো, এই যে তোমরা কোটার জন্য আরো তোমাদের তথাকথিত মেধা, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটার জন্য সেখানে যেতে চাচ্ছ, তোমরা আসলে কি করবে? এই বাংলাদেশটাকে তো রক্ষা তোমাদের করতে হবে। শেখ হাসিনা তো চিরদিন বেঁচে থাকবেন না, আমরা মুক্তিযোদ্ধারা তো চিরদিন বেঁচে থাকবো না। সুতরাং তোমাদের এটা করতে হবে। তোমাদের একটা জিনিস আমার ভালো লেগেছে, তোমরা বলেছ যে তোমরা একটা কমিশন চাও, এবং সেই কমিশন বিবেচনা করবে। পৃথিবীর বিভিন্ন দেশে সেই ধরনের কমিশন আছে, এবং সেই কমিশনগুলো কাজ করতে দাও, এবং সেখানে কোটা কতটুকু লাগবে তারাই বিবেচনা করবে। আর আমি তোমাদের প্রতি অনুরোধ জানাবো, তোমরা এই সমস্ত বিষয়গুলো দেখো, সবকিছু ধ্বংস করতে যেও না। আমি শুনেছি যে আজকে ছাত্রছাত্রীরা তারা বসবে, এবং সন্ধ্যায় তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এবং সেই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার বিনীত একটা অনুরোধ আছে, আপনি ডাকেন এদের, আপনার সেই মন্ত্রণালয়ে, আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সুপরিসর কনফারেন্স রুম, সেখানে ডাকেন, এবং সেখানে শুধুমাত্র ওই ঢাকার নেতাদের নয়, সারা বাংলাদেশ থেকে এই যে আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আপনি ডাকেন, এবং তাদের মধ্যে সমসংখ্যক আসুক। আমাদের সেখানে মেয়েরা যতজন, ছেলেরা ততজন, তাদের শুনুন, তাদের কথা শুনুন, এবং সেখানে তখন আপনি আপনাদের কথাগুলো বলবেন, এবং এইভাবেই একটা সমাধান কিন্তু আমরা পেয়ে যাই আলোচনার মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা স্যার একটু 2 মিনিট। 2 মিনিট অবশ্য কমই হয়ে গেল, কারণ এখানে কতগুলো নীতিগত বিষয়ের কথা বলা উচিত। আমাদের যে প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতে খোদার নেতৃত্বে হলো, সেটা কিন্তু পার্লামেন্টে পাশ হয়নি, এবং তার আগেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এবং সেখানে তো ছিল 14%। আমাদের শিক্ষা খাতের বাজেট হবে 14%, এবং অবিলম্বে সেটাকে 8% করতে বলা হলো। এবং বাংলাদেশের আশপাশের দেশে তাকান, ভারত দেখেন, শ্রীলঙ্কা দেখেন, পাকিস্তান দেখেন, বেতন স্কেল দেখেন, এনারা যে কি হিসাব দেন, সেখানে এগুলি মেলান আপনারা, এবং তখনই বুঝতে পারবেন যে আসলে শিক্ষকদের দুরবস্থাটা কোথায়। সাথে সাথে আমি এই কথাটা বলবো, আপনারা এই শিক্ষকদের নিয়ে অনেক উপহাস এখন তো হয়, আপনারাও করেন, সঙ্গত কারণেই হয়, কিন্তু এটাতে কি এই শিক্ষকদেরই কি আপনারা দোষারোপ করবেন? এখানে কি রাজনীতিবিদ, এখানে সরকার, এখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই? আপনারা তো চান আপনাদের অনুগত শিক্ষকরা থাকবেন, আপনারা চান আপনাদের অনুগত উপাচার্য থাকবেন, এবং সেভাবেই আপনারা করেন।
এবং সেটা করতে করতে আজকে এই বিশ্ববিদ্যালয়গুলি কোন পর্যায়ে আপনারা নিয়ে এসেছেন। জি স্যার। এবং সেখানে একদম পরিষ্কার কথা যে সেখানে শিক্ষকদের জন্য আলাদা, আমাদের কোনো ওই যে আমলাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের দরকার স্বতন্ত্র বেতন কাঠামো, এবং সেখানে সেটা আছে। 23 সেকেন্ড আমি আমার নিজের কথা বলতে পারি। আমার এখানে কোনো কালি নাই, আমি পরিশুদ্ধ মানুষ। আমার 3 কাঠা আমি একটা জায়গা আমি রাজুক থেকে পেয়েছি, এবং এই যে গ্র্যাচুইটির টাকাটা আমি পেয়েছিলাম প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে, সেটা দিয়ে হয় নাই। তার জন্য আমি লোন আবার নিয়েছি, এবং এইটা করে আমি একটা মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। আর এটা না করতে হলে আমার কিছুই থাকতো না। জি স্যার, এটা আমারও নাই, আমার নাই।